ইতিহাস কিভাবে একটা পুরো প্রজন্মকে পথ দেখাতে পারে। আজকে আমরা ঠিক এমনই একটা ঐতিহাসিক উর্দু বই সৈয়দ ফরিদুল ওয়াহিদি মাদানির লেখা রাসূলে আরবির গভীরে যাব। এই বইটা কিন্তু বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল। চলুন দেখি বইটা আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নিয়ে যায়। দেখুন, বইটার প্রথম পাতা দেখলেই এর মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার বোঝা যায়। এটা স্কুল আর মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা। এর আসল লক্ষ্যটাই হলো ইতিহাসের জটিল ঘটনাগুলোকে খুব সহজ করে একটা গল্পের মতো করে তুলে ধরা, যাতে তরুণ মন সহজেই বিষয়টার সাথে কানেক্ট করতে পারে। তো আজকে আমরা প্রথমে বইটার সাথে পরিচিত হব, তারপর হিজরি ক্যালেন্ডারের পঞ্চম থেকে নবম বছরের কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেমন খন্দক, হুদাইবিয়া, খায়বর এবং তাবুক নিয়ে আলোচনা করব। আর একদম শেষে বইটার ঐতিহাসিক দৃষ্টিকোণটা বোঝার চেষ্টা করব। এই টাইমলাইনটা দেখুন, পঞ্চম থেকে নবম হিজরি, এই সময়টা ছিল ভীষণ ঘটনাবহুল। মানে একই সাথে প্রতিরক্ষা, কূটনীতি আর সম্প্রসারণের মতো বড় বড় ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। চলুন এই পর্বের প্রথম ঘটনাটা দিয়েই শুরু করা যাক। আমাদের এই জার্নির প্রথম স্টেশন হলো হিজরতের পঞ্চম বছর। এটা এমন একটা সময় ছিল যখন মদিনা শহর একটা বিশাল হুমকির মুখে পড়েছিল, আর সেই পরিস্থিতি থেকে বাঁচতে এমন একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিতে হয়েছিল যা আগে কেউ ভাবেনি। বইটাতে পঞ্চম হিজরির ঘটনাকে গাজওয়া এ খন্দক শিরোনামে রাখা হয়েছে। গাজওয়া মানে হল সেই যুদ্ধ যেখানে নবীজি নিজে উপস্থিত ছিলেন। আর সাল অনুযায়ী এভাবে ঘটনাগুলোকে সাজানোর ফলে যারা পড়ছে, বিশেষ করে তরুণদের জন্য, পুরো বিষয়টার ধারাবাহিকতা বোঝাটা অনেক সহজ হয়ে যায়। পঞ্চম হিজরি সবচেয়ে নাটকীয় মোড় ছিল খন্দক বা পরিখা খনন। ভাবুন একবার, শত্রুদের বিশাল এক বাহিনী মদিনার দিকে এগিয়ে আসছে, আর তখন একটা একদম নতুন আইডিয়া নেওয়া হলো, শহরকে বাঁচাতে চারদিকে পরিখা খনন করতে হবে। বইটাতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কঠিন শ্রমে অংশ নিয়েছিলেন। ফলে এটা শুধু একটা ডিফেন্স স্ট্র্যাটেজি ছিল না, বরং পুরো কমিউনিটির এক হয়ে কাজ করার একটা অসাধারণ প্রতীক হয়ে উঠেছিল। তাহলে প্রশ্ন জাগে, এই মুহূর্তটার আসল তাৎপর্য কী ছিল? উত্তরটা সম্ভবত একটাই শব্দে দেওয়া যায়: উদ্ভাবন। এটা প্রমাণ করে দিয়েছিল যে কঠিন পরিস্থিতিতেও সঠিক কৌশল আর একতা দিয়ে যেকোনো চ্যালেঞ্জকেই মোকাবেলা করা সম্ভব। খন্দকের ওই ডিফেন্সিভ লড়াইয়ের পর হিজরির ষষ্ঠ বছরে এসে কিন্তু পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। এবার আর যুদ্ধের ময়দানে নয়, বরং আলোচনার টেবিলে সমাধান খোঁজা হয়। এখান থেকেই কূটনীতির এক নতুন অধ্যায়ের শুরু হয়। ষষ্ঠ হিজরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে হুদাইবিয়ার সন্ধি। যদিও এর কিছু শর্ত প্রথমে দেখে মনে হচ্ছিল মুসলিমদের জন্য বেশ কঠিন, কিন্তু ইতিহাস বলে এটাই ছিল একটা মাস্টার স্ট্রোক যা ভবিষ্যতের বড় বিজয়ের দরজা খুলে দিয়েছিল। এই চুক্তির ফলে কি হলো? একটা আপেক্ষিক শান্তির সময় এলো। আর এই স্ট্র্যাটেজিক ব্রেকের সুযোগই কিন্তু পারস্যের কিসরা এবং মিশরের শাসকের মতো বড় বড় শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। এটা ছিল এক যুগান্তকারী কূটনৈতিক পদ্ধতি। কূটনীতির পর সপ্তম হিজরিতে এসে পরিস্থিতি আবার বদলে গেল। এবার খাইবারের সুরক্ষিত দুর্গগুলো থেকে ক্রমাগত হুমকি আসছিল, যার ফলে একটা সামরিক অভিযানের প্রয়োজন দেখা দেয়। আর এটা ছিল সেই সময়ের অন্যতম একটা কঠিন চ্যালেঞ্জ। বইটাতে সপ্তম হিজরির ঘটনাকে গাজওয়ায়ে খায়বার হিসাবে দেখানো হয়েছে। খায়বারের যুদ্ধটা শুধু একটা যুদ্ধই ছিল না, মদিনার নিরাপত্তার জন্য এই সুরক্ষিত ঘাঁটিটা জয় করা খুব জরুরি ছিল। খায়বার অভিযানটা ছিল খুবই প্ল্যান করে করা একটা অপারেশন। বইটাতেও সেভাবেই বলা আছে কিভাবে প্রথমে দুর্গগুলো একটার পর একটা অবরোধ করা হয়, আর তারপর একে একে জয় করে ফাইনাল ভিক্টরির দিকে এগিয়ে যাওয়া হয়। এই পুরো অভিযানে হজরত আলী রাজিয়াল্লাহু এর ভূমিকা কিংবদন্তিতুল্য হয়ে ওঠে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিখ্যাত কথাটা খায়বার যুদ্ধের লিডারশিপের পুরো বিষয়টাকেই যেন এক বাক্যে তুলে ধরে। এটা কিন্তু শুধু পতাকা দেওয়ার একটা ঘোষণা ছিল না, বরং এটা ছিল বিশ্বাস, ভালোবাসা আর সাহসের এক গভীর প্রকাশ, যা সব যোদ্ধাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। এবার চলুন কয়েক বছর এগিয়ে যাই সোজা নবম হিজরিতে। এই সময়ের মধ্যে ইসলামের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে উত্তরের শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে একটা মোকাবেলার পরিস্থিতি তৈরি হয়। আর এটাই তাবুক অভিযানের প্রেক্ষাপট তৈরি করে। গাজওয়ায়ে তাবুক হচ্ছে আমাদের আলোচনার শেষ গুরুত্বপূর্ণ ঘটনা। এই অভিযানটা কিন্তু আগেরগুলোর থেকে একদম আলাদা ছিল। এটা ছিল বিশাল দূরত্বের একটা প্রতিরোধমূলক অভিযান, যা মুসলিমদের সাংগঠনিক শক্তি আর ত্যাগের এক চরম পরীক্ষা নিয়েছিল। তাবুক অভিযানকে বইটাতে
কঠিন সময়ের অভিযান হিসেবেও বর্ণনা করা হয়েছে। এক দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে বাইজেন্টাইনদের মতো পরাশক্তির মোকাবেলা করতে যে পরিমাণ রসদ দরকার ছিল তা ছিল কল্পনাতীত, তাই সবার কাছেই তাদের সর্বোচ্চ ত্যাগের আহ্বান জানানো হয়েছিল। এই সময়ের ত্যাগের মাত্রাটা বোঝানোর জন্য মাত্র দুটো উদাহরণই হয়তো যথেষ্ট। যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সব কিছু এনে হাজির করছেন, অথবা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় একটা ছোটখাটো আর্মির সমান সরঞ্জাম দান করছেন, তখন সেটা আর শুধু অনুদান থাকে না, এটা হয়ে ওঠে বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তো খন্দক থেকে তাবুক পর্যন্ত এই যে 4টি বড় ঘটনা আমরা দেখলাম, এর মধ্যে দিয়ে বইটা ইতিহাসকে কিভাবে দেখাতে চাইছে সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। এখন প্রশ্ন হল, এই ঘটনাগুলো থেকে লেখকের মূল ফোকাসটা কি বোঝা যায়? পরিশেষে বলা যায়, রাসূলে আরবি বইটা ইতিহাসকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের সমষ্টি হিসেবে দেখায়। এটা তরুণ পাঠকদের সামনে সামরিক কৌশল আর কূটনীতিক প্রজ্ঞার একটা পরিষ্কার এবং ধারাবাহিক চিত্র তুলে ধরে। এর মাধ্যমে তারা নেতৃত্ব আর সংকট মোকাবেলার মতো বিষয়গুলো নিয়ে শিখতে পারে। আজকে আমরা এই বইটার হাত ধরে একটা দারুণ জার্নি করলাম, তাই না? ৫ম হিজরির প্রতিরক্ষামূলক খন্দক থেকে শুরু করে ৯ম হিজরির বিশাল তাবুক অভিযান। এটা আসলে একটা কমিউনিটির টিকে থাকা লড়াই থেকে শুরু করে একটা প্রভাবশালী শক্তিতে পরিণত হওয়ার গল্প। শেষ করার আগে একটা প্রশ্নে রেখে যাই, যখন নতুন প্রজন্মের জন্য ইতিহাসকে এভাবে বেছে বেছে একটা নির্দিষ্ট ফোকাসে তুলে ধরা হয়, তখন সেটা অতীত সম্পর্কে তাদের ধারণাকে ঠিক কিভাবে গড়ে তোলে? এই ধরনের সহজ আর নির্বাচিত উপস্থাপনার আসল উদ্দেশ্য আর প্রভাবটাই বা কী হতে পারে?